মানুষ চলে যায়, থেকে যায় কিছু মুহূর্ত, কিছু স্মৃতি আর কিছু না বলা কথা। আর আজকের নিবেদন সেই স্মৃতি ও মুহূর্ত। চলুন শুরু করা যাক আজকের গল্প, স্মৃতি ও মুহূর্ত। এটা লিখেছে, এটা আমারই লেখা, আমারই জীবনের এক বিশেষ মুহূর্তকে নিয়ে। তো আজ দেরি না করে চলুন চোখ বন্ধ করে শুনুন এই গল্পটা। আমি জানি আপনাদের আপনাদের সবার মনে দাগ কেটে যাবে। কিছু প্রেম লুকিয়ে থাকে মনের কোণে, কিছু প্রেম আজও বেঁচে আছে মেসেজের লাস্ট সিনে। আমাদের জীবনে জন্মের পর থেকেই অনেক ছোট ছোট মুহূর্ত তৈরি হয়। এই সব মুহূর্তগুলো সময় বাড়ার সাথে সাথে স্মৃতিতে পরিণত হয়। হলুদ ট্যাক্সির শহর কলকাতা, আর এই কলকাতা শহরেই আমার জন্ম, বড় হয়ে ওঠা। আমার নাম সুহেল। ছোটবেলা থেকেই আমি খুবই ইন্ট্রোভার্ট এবং আজও আছি। সেইভাবে অপরিচিত কারোর সাথে মিশতে বা বন্ধুত্ব করতে পারতাম না। এটাকে প্রবলেম বলবো না, বাট সেইভাবে এটা হয়, মানে সবার সাথে হয়ে ওঠে না। আপনারাও দেখে থাকবেন, যদি আপনার সাথে কারোর ওয়েভলেন্থ, কারোর পছন্দ অপছন্দ সেইভাবে মিল না খায়, আপনিও সেইভাবে ক্যাজুয়ালি তার সাথে হঠাৎ করে কথা ইনিশিয়েট করতে পারবেন না। ফিরে আসা যাক গল্পে। আমার 90 দশকে জন্ম। এই সময়ের জেনারেশন এটা বড়ই অজব, একেবারে যাকে বলা যেতে পারে স্যান্ডউইচ জেনারেশন। না পারে পুরোপুরি বাবার ঠাকুর দাদাদের জেনারেশনের সাথে তাল মিলিয়ে চলতে, আবার না পারে এখনকার সো কল্ড মডার্ন জেনারেশনকে আপন করে নিতে। প্রেম তো সবাই করে, কিন্তু আমার কাছে ভালোবাসার ডেফিনেশনটা একটু অন্য রকমের। আমি এক নতুন দিগন্তকে তুলে ধরার চেষ্টা করছি সবার সামনে, একটা অন্য রকমের ভালোবাসা, যাকে অনেকে পাগলামিও বলে থাকবে। কিন্তু আমাদের মতো ইন্ট্রোভার্টদের কাছে এটা অত্যন্ত স্পেশাল একটা ফিলিং। ফোন করি না, কথা বলি না, মেসেজও করি না, তবু ভুলতে পারি না। হয়তো এটাই ভালোবাসা, বা এমনও বলতে পারেন একতরফা ভালোবাসা। আরে আমার সম্বন্ধে তো ঠিক করে বলাই হয়নি। একটা ছোট পরিবার, বাবা মায়ের সাথে থাকি কলকাতায়। ঠাকুরদা ও ঠাকুমা গ্রামের বাড়িতে থাকেন। থাকতেন। আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন ঠাকুমা মারা যান। তার 1 বছর পরে ঠাকুরদাও মারা যান। আজ দুজনের কেউ বেঁচে নেই। এনাদের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, সেটা না হয় অন্য একটা গল্পে আপনাদের সাথে শেয়ার করে নেব। সব কিছু ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ ছন্দপতন। সালটা ছিল 2002। এটা সেই সময় যখন আমার সাথে একটা ঘটনা ঘটল। আমি কলকাতা শহরের তখনকার একটা নামী কনভেন্ট স্কুলে পড়তাম, যার নাম সেন্ট অগাস্টিন ডে স্কুল। এই 2002 সালে আমি ক্লাস 6-এ উঠেছিলাম। কথায় বলে না যে ভালোবাসা বলে আসে না, তিথি নক্ষত্র দেখেও আসে না, জাস্ট চলে আসে হঠাৎ, কোনো রকম ইনভিটেশন ছাড়াই।
ঠিক এই সময় আমি আমাদের নোনাপুকুর স্কুল বিল্ডিং থেকে রিপন স্ট্রিটের স্কুল বিল্ডিংয়ে জয়েন করেছি। হঠাৎ চোখের সামনে তাকে দেখতে পেলাম, ঠিক যেন স্বর্গ থেকে নেমে আসা এক অপরূপ সুন্দরী পরী। কিছুদিন পর জানতে পারলাম মেয়েটার নাম নীলুফার, আমার 1 ক্লাস সিনিয়র। আমার স্কুলে 4টি হাউস ছিল, রেড, ইয়েলো, গ্রিন আর ব্লু। এই 4টে রঙের যে হাউস, এদের নিজস্ব নিজস্ব নাম আছে। রেড মানে নেতাজি, গ্রিন ছিল আজাদ, ইয়েলো গান্ধী আর ব্লু টেগোর। আমার ছিল রেড, আর আশ্চর্যের বিষয় হলো নীলুফারেরও আমারই মতো রেড হাউসেরই মেম্বার ছিল। তারপর থেকে হাউস মিটিংয়ে প্রায় দেখা হতো, কিন্তু সেইভাবে কথা হতো না। এইভাবে কয়েক মাস যেতে থাকে। তারপর আসলো পরীক্ষার সময়। এখানে একটা দারুণ সিস্টেম ছিল, পাশাপাশি একই ক্লাসের ছেলেমেয়েরা বসবে না। আমি যখন ক্লাস 6-এ ছিলাম, নীলুফার ছিল ক্লাস 7-এ। সিটিং অ্যারেঞ্জমেন্টটা এইভাবে হতো, একটা ক্লাস 6-এর পাশে একটা ক্লাস 7 বসতো, আর প্রত্যেকটা বেঞ্চে 3 থেকে 4 জন করে বসে। আবার ঠিক একইভাবে 6 যে পজিশনটায় বসবে, ঠিক তার সামনে আর পিছনে ক্লাস 7 বসবে। এটা করা হতো এই কারণেই, কারণ এটা মনে করা হতো যে যদি সামনে পিছনে বসে তাহলে পরীক্ষায় টুকলি বা চিটিং করতে সুবিধা হয়। যাতে এটা না করা যেতে পারে সেই জন্যই ব্যবস্থা। এবং এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা বছরে 2বার হতো, হাফ ইয়ারলি আর ফাইনাল পরীক্ষার সময়। এখানে বলে থাকা ভালো, ভাগ্যের পরিহাস এমনই, আমরা দুজন হয় পাশাপাশি বসতাম অথবা সামনে পিছনে করে। যাই হোক না কেন, মোদ্দা কথা হলো একসাথে বসতাম। এরকম 3 বছর চলল। তারপর আমাদের বন্ধুত্বটা আরও ভালো হলো। আমাদের স্কুলে একটা বড় হল আছে যেখানে অ্যাসেম্বলি হতো, আর সব ক্লাসের ছেলেমেয়েরা একসাথে জয়েন করতো। অ্যাসেম্বলিতে সামনের দিকে মেয়েরা দাঁড়ায় এবং তার পেছনে আমরা ছেলেরা দাঁড়াতাম। এবার এইভাবে কিছু বছর কাটলো, বন্ধুত্ব হলো, কথা বলা বেড়ে চলল। তখন আমি ক্লাস 9-এ পড়ি। একদিন নোনাপুকুরে অটো থেকে নেমে রিপন স্ট্রিটে বিল্ডিংয়ে যাবো বলে রাস্তা ক্রস করার জন্য ওয়েট করছি। হঠাৎ দেখি নীলুফার আসছে। সেদিন বন্ধুত্বটা আরও গাঢ় হলো। আমরা একসাথে একটা বাস স্টপ প্রায় হেঁটে গেলাম, তারপর বাস স্টপ থেকে স্কুল পর্যন্ত। আমরা আগেও কথা বলেছি, বাট সেই দিন অনেকটা সময় পেলাম কথা বলার জন্য। একে অপরকে জানতে পারলাম। ও বলল, সুহেল কেমন আছো? আমি বললাম, ভালো, তুমি কেমন আছো? এইভাবে নতুন পথ চলা শুরু হলো। সালটা ছিল 2007। তখন আমি ক্লাস 11-এ ছিলাম, আর নীলুফার ছিল ক্লাস 12-এ। ওদের ফেয়ারওয়েল হচ্ছে। ওই দিনটা আজও ভুলতে পারি না, বা বলা ভালো, কোনো দিনই পারবো না। ও ক্লাস 12-এ আছে, পরীক্ষার এখন বহু দেরি, কিন্তু ওই মুহূর্তটা বুকে বিঁধে গেছে, যেন আর কোনো দিন দেখতে পাবো না। কারণ ফেয়ারওয়েল হয়ে গেলেই ওরা স্টাডি লিভে চলে যাবে। স্কুলে আসা যাওয়ার পথে যে দেখাটা হতো, সেটাই সে দিনটাকে ভালো করে দিত অন্য দিনের থেকে। ফেয়ারওয়েলের দিন নীলুফার একটা কালো শাড়ি পরে এসেছিল। ততদিনে আমার ওকে শুধু যে পছন্দ হয়ে গেছিলো সেটা বলবো না, বরং ওকে ভালোবাসতে শুরু করেছিলাম।
কিন্তু সিনিয়র হওয়ার কারণে কোনোদিনই এই মনের কথা বলে উঠতে পারিনি। চেষ্টা করিনি বললে ভুল হবে, কিন্তু রিস্ক নেওয়ার কথাটা ভাবিনি। ঠিক এই সময় রেডিও মির্চিতে একটা গান বেজে উঠল লতা মঙ্গেশকরের। যাকে পাবো না তাকে আমি কেন জানি না ভালোবাসি, যে পথে আমি যেতে না চাই তবু সে পথে বারে বারে আসি। এই গানটা পুরোটা আমার পরিস্থিতিকে বর্ণনা করে দিচ্ছে। এরপর অনেকটা সময় কেটে গেছে। আমি 2008 সালে স্কুল পাশ করে কলেজে বিকম নিয়ে গ্র্যাজুয়েশন শেষ করেছি, আর নীলুফার ল নিয়ে পড়ে একজন প্রতিষ্ঠিত ক্রিমিনাল লয়ার। মন হালকা করার জন্য লকডাউনে সময় বই লিখেছিলাম, আর দুটোই নীলুফারকে ডেডিকেট করে। এই গল্পের ডেসক্রিপশন বক্সে দুটো বইয়ের নাম আর তাদের লিঙ্ক শেয়ার করব। আপনাদের ভালো লাগলে বই দুটো পড়বেন। আর এই যে ইউটিউব চ্যানেল স্মৃতি ও মুহূর্ত, এটার পিছনে কোনো না কোনোভাবে এই স্মৃতিটা জড়িয়ে, যে জন্যই এই নামকরণ। আর এই একই নামে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আছে, তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওটাও ফলো করবেন। দেখবেন আপনাদের ফেলে আসা মুহূর্তগুলো বা স্মৃতিও আপনারা ফিরে পাবেন। শেষ করছি একটা ছোট্ট কবিতা দিয়ে, বা বলা ভালো একটা ছোট্ট গান দিয়ে। ভালো লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে।